যদি পারতাম তাহলে প্রত্যেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের সাবজেক্ট চয়েস দেওয়ার পূর্বে আমার এই পছন্দের সাবজেক্ট ইকোনমিক্স বিইউপিতে পাওয়া সত্ত্বেও কেন ভর্তি হতে পারে নাই সেই গল্পটা একটু হলেও শোনাতাম। সালাম আলাইকুম রহমতুল্লাহ, আমি তোমাদের জুবাইর ভাই, বর্তমানে পড়াশোনা করতেছি সাস্ট ইংলিশ ডিপার্টমেন্টে। ভিডিওর শুরুতে আমি বলে নিচ্ছি, আজকের ভিডিওর ব্যাকগ্রাউন্ড হয়তো ভালো দিতে পারবো না, কিংবা সাউন্ড কোয়ালিটি যতটুকু থাকার কথা ততটুকু ধরে রাখতে পারবো না, কিংবা যে ক্যামেরাটা আমাকে ফোকাস করতে সেটাও হয়তো যথাযথ হবে না। কারণ বর্তমানে আমি যে প্লেসটিতে দাঁড়িয়ে আছি সেটা এখানেই মূলত আমার জন্মস্থান, এখানে আমার জন্মভূমি, এখানে আমার স্বাক্ষর রয়েছে, এখানে মূলত আমি আমার নারীর টান খুঁজে পাই। পেছনের দিকে যে জমিটুকু রয়েছে কিংবা ওই যে রুটটা দেখা যায়, ওই রুট পর্যন্ত আমাদের বাড়ির বাউন্ডারি। আর এই জমিতে আমরা ছোটবেলায় আমার 3 ভাই সহ অন্যান্য পাড়ার পোলাপান নিয়ে এখানে ক্রিকেট খেলতাম, কিংবা ওই যে পিশারি কিংবা এই পিশারিটুকু রয়েছে এগুলা ছিল না, এগুলা পরবর্তীতে করা হয়েছে। তো এই বিষয়গুলো তুলে ধরা আমার মুখ্য উদ্দেশ্য নয়, যেহেতু ভিডিওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলতে চাই তাই মূলত এগুলো একটু বলা। তো ভিডিও শুতে তোমাদের প্রথমে জানতে হবে যে বিওপি কি আমার টার্গেটেড ইউনিভার্সিটি ছিল, এর জন্য কি আমি আলাদাভাবে প্রস্তুতি নিয়েছিলাম, কিংবা আমার প্রস্তুতিটা কেমন ছিল। তো দেখো, বিইউপি যে একটা পাবলিক ইউনিভার্সিটি এটা কিন্তু আমি জানতাম না। আমি প্রথমে ফোকাস কোচিং এ ভর্তি হয়েছিলাম ময়মনসিংহ শাখায়, পরবর্তীতে ওইখান থেকে আমার প্রস্তুতির সুবিধার জন্য আমি ট্রান্সফার হয়েছিলাম ঢাকার ফার্মগেট শাখার। তো আমি থাকতাম ঢাবির জিয়া হলের 225 নম্বর রুমে। ওইখান থেকেই মূলত আমি কন্টিনিউ করতেছিলাম ঢাবির জন্য প্রস্তুতিটা। এখান থেকে তোমরা বুঝে নিতে পারো যে বিইউপির নামটা যেহেতু বিইউপির অ্যাপ্লিকেশন লাস্ট ডেট আমার ভাইয়ের মুখে শোনা, তার জন্য আমার কোনো আলাদা প্রস্তুতি ছিল না, আমার কোনো টার্গেটেড ইউনিভার্সিটি ছিল না। আমি আমার ঢাবির জন্য প্রস্তুতি নিতেছিলাম। ওইখান থেকে মূলত আমার বিইউপির যাত্রাটা শুরু। আমাদের আর যে ভর্তি পরীক্ষার একটা জার্নি, সেই জার্নির কন্টাংশ হচ্ছে একটা বিইউপি। পরবর্তীতে হয়তো এই বিইউপিটা আমার কাছে একটু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো আমি ওই দিন অ্যাপ্লিকেশন করি যেদিন বিউপির লাস্ট ডেট ছিল। আমি তখন কি করতেছিলাম, যে জাতীয় জাদুঘর আছে, ওই জাতীয় জাদুঘর প্রায় 1/3 দেখে শেষ করেছি, এই মুহূর্তে আমার ভাই কল দেয় যে তুই কোথায়, তুই একটু দ্রুত বাসায় আয়। সে তখনই কিন্তু ফুললি বলে নাই যে কেন আমি বাসায় যাবো, তো বলতেছে তুই দ্রুত বাসায় আয়। তারপর বাসায় গেলাম, বাসায় গিয়ে সকল ডকুমেন্ট ভাইয়ের কাছে সাবমিট করলাম। ভাই ওইটা দেখে দেখে কি করছে, বিউপি অ্যাপ্লিকেশন করছে। তখন ও বলতেছে যে তুই বিউপির এক্সাম দিবি। তো আমি বললাম বিউপি আবার কি। তারপরে বলতেছে তো বিউপি একটা ইউনিভার্সিটি, তুই যাবি ওইখানে গিয়ে পরীক্ষা দিবি। এখন তো হাতে সময় নাই বিউপির জন্য, বা কিভাবে প্রস্তুতি নেবো। ভাইয়া বলতেছে যে তোর প্রস্তুতি দরকার নাই, তুই যাবি জাস্ট পরীক্ষা দিবে, জাস্ট ওইখান থেকে একটু এক্সপিরিয়েন্স নিবে। তোর চান্স হোক কিংবা না হোক সেটা হচ্ছে পরের বিষয়। তো ওই দিন আমি আমার অ্যাপ্লিকেশন করি, অ্যাপ্লিকেশন দেওয়ার পর বিউপির জন্য তখন থেকেও কিন্তু আমি প্রস্তুতি নেই নাই। জাস্ট আমি ভাইয়ের কথাই ধরে নিচ্ছি যে যাবো পরীক্ষা দেবো, উঠে চলে আসবো, চান্স হোক কিংবা না হোক সেটা হচ্ছে পরের বিষয়। আমি আমার দাবি প্রস্তুতি পুরোদমে চালিয়ে যাচ্ছিলাম। তো প্রস্তুতি চালিয়ে দেওয়ার পরবর্তীতে যখন 24শে মার্চ হচ্ছে বিউপির এক্সাম ছিল, তার থেকে 4 দিন পূর্বে অর্থাৎ 20শে মার্চ আমি ডাবির যা হলে রিডিং রুমে একটা অ্যাক্সিডেন্টের শিকার হই, যেটার কারণে কিনা আমার এই যে ডাবির ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ায়। তো এই যে অ্যাক্সিডেন্ট, সেই অ্যাক্সিডেন্টটা হয়তো যে ডাবির বি ইউনিটে কেন চান্স পায় নাই ওই ভিডিওতে তোমাদেরকে ফুললি বুঝিয়ে দেবো। তো 20শে মার্চ অ্যাক্সিডেন্টের শিকার হওয়ার পর আমি কি করি, যে আর ওই রিডিং রুমে যা নাই কিংবা রুমে বসে পড়ি নাই। ভাই আমাকে বলতেছে যে তুই এই 4টা দিন পড়লে হয়তো ভালো কিছু হবে। তো আমার মনেই হচ্ছে না, কারণ এই যে অ্যাক্সিডেন্টটা হচ্ছে অ্যাক্সিডেন্টের ক্ষতিটা আমি কাভার করতে পারতেছি না। তখন আমি প্ল্যান করি 24শে মার্চ আমি যে বিউপির পরীক্ষা দেবো, বিউপির পরীক্ষা দিয়ে কিন্তু আমি ময়মনসিংহ শিফট করবো। তো বিউপির পরীক্ষা ছিল 24শে মার্চ, 24শে মার্চ ছিল আবার প্রথম রোজা। ও প্রথম রোজা রেখে প্রস্তুতি ছাড়াই আমি বিউপিতে পরীক্ষা দিতে চাই। তো বিউপিতে ঢুকে আমার আসন খুঁজে নিই, আসন খুঁজে তারপর ওইখানে একটা মজার বিষয় হচ্ছে যে আমার কলেজ ফ্রেন্ড ছিল ময়মনসিংহ এর, ওদেরকে এখানে দেখতে পাই যে তারাও বিউপি ভর্তি পরীক্ষা দিতেছে। তো আমি বিউপির ভর্তি পরীক্ষা ভালোভাবেই দেই, যদিও প্রশ্নটা ইংলিশে করা হয়েছিল। তো কোনো সমস্যা নাই, তার কারণ আমার ইংলিশে একটু দক্ষতা ছিল। তো এখানে আমি ভর্তি পরীক্ষা দিই, ভর্তি পরীক্ষা দিয়ে হলে যাই। হলে আমার সব কাপড় চোপড় সবকিছু রেডি করা ছিল। ওইখান থেকে যাই, আমি 1 ঘন্টা রেস্ট নিই, 1 ঘন্টা রেস্ট নিয়ে আমি বাসে উঠি। রুটা রেখে কিন্তু বাসে উঠে বাজে রেখে ময়মনসিংহে পৌঁছাই। এখানে ইফতারিটা হয়তো আমার রাস্তায় করা হয়েছিল, রাস্তায় থেকে আমি বাসায় যাই। বাসায় গিয়ে তখন তো আমি সব মেস কিংবা যে বাসা ছেড়ে দিয়েছিলাম, আমি সিঙ্গেল রুম নিয়ে থাকতাম, সিঙ্গেল রুমটা ছেড়ে দিয়েছিলাম। তখন গিয়ে আমি সেখানে রুম কিংবা যে বাসা ম্যানেজ করতে পারি না। তখন আমার বাধ্য হয়ে আমার যে মামার বাসা নতুন কাজ চলমান, যেখানে কিনা একবার বাতাস উঠলে সকল বই কিংবা কাপড় চোপড় সব দোলা দিয়ে নষ্ট হয়ে যেত, এই ভাষায় কিন্তু আমার বাধ্য হয়ে থাকতে হয়। ওইখানেই থাকতাম, নিজে রান্না করে খেতাম। ওইখানে আমার এক মামাতো ভাই ছিল, সে আমাকে অনেক সাপোর্ট করেছে। তার নামটা আমি বলবো না, সে হয়তো যদি ভিডিওটা দেখে তাহলে হয়তো বুঝতে পারবো। তো ওকে আমি একটু ধন্যবাদ দিতে চাই।
তো মা তো ভাই আমাকে সাহায্য করতো, সব পুরা রমজান এভাবে নিজে রান্না করেই খাওয়া হয়েছে। ওইখান থেকে পরবর্তীতে আমার ঢাবির জন্য প্রস্তুতিটা নেওয়া, ঢাবি থেকে প্রস্তুতি নিয়ে পরবর্তীতে বিউপি রেজাল্ট দেয়, ওইখানে আমার মেরিট আসে। আমি তো পুরাই হতবাক যে আমার বিউপির জন্য কোনো প্রস্তুতি ছিল না, আর সেখানে আমার চান্স হয়ে যায়। মূলত কেন চান্স হয়ে যায় আমি পরবর্তীতে বুঝতে পারছি যে তোমরা যারা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে যাচ্ছ তারা যদি ঢাবিকে কেন্দ্র করে তোমরা টার্গেট যদি ঢাবিকে করো, তবে এভাবে যদি তোমরা আগাও তবে অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে আশা করা যে চান্স হবে। যদি আমার কথাটা তোমার কাছে একটা হেয়ালিপনার মতো মনে হয় তবে তোমরা কথাটা মিলিয়ে নিও। তো বিউপিতে মেরিট আসার পর সাবজেক্ট চয়েসের নোটিশ দিয়ে, এখানে সাবজেক্ট চয়েসটা আমার পছন্দ মতো দিতে পারে না, আমার ভাই পাশাপাশি ওর বন্ধুরা মিলে কিন্তু ওই সাবজেক্ট চয়েসটা দিয়ে দেয়। তো সাবজেক্ট চয়েসের 3টা সাবজেক্ট হয়তো আমার মনে ছিল, যে পরবর্তীতে যেটা ভাই আমাকে জানিয়েছে যে প্রথম সাবজেক্ট ছিল ইংলিশ, দ্বিতীয় সাবজেক্ট ছিল ইকোনমিক্স, 3 নাম্বার সাবজেক্ট ছিল যে পিএসএস। তখন সেই সাবজেক্ট গুলো জেনেই কিন্তু আমি ভাইবা বোর্ডে আমি ঢুকি। ভাইবা বোর্ডে ঢোকার আগে তখন আমার বিউপির প্রতি একটা ইন্টারেস্ট জেগে যে যে আসলে বিউপিটা কি, বিউপিটা নিয়ে অনেক অনলাইনে ঘাটাঘাটি করি, জানি যে এটা একটি ইস্টর্ন পাবলিক ইউনিভার্সিটি 2008 সালে জুনের কত তারিখ মানে প্রতিষ্ঠিত হয়। এই বিষয়গুলো একটু জেনে নিয়ে আমি ভাইবা বোর্ডে যাই। তা আবার ভাইবা বোর্ডে কোন সময় যাই, ওই তোমার রমজানেই আমি ভাইবা বোর্ডে যাই। তখন ভাইবা বোর্ডে গিয়েছিলাম, হয়তো আমার মুখে তখন দাড়ি ততটুকু ছিল না, দাড়ি হয়তো হালকা হালকা ছিল, তো একটা হুজুর হুজুর ভাব থাকতো। তখন আমি করি কি যে মাথায় একটা টুপি, একটা পায়জামা, একটা পাঞ্জাবি পরে আমি বিউতে ভর্তি পরীক্ষা দিই। তো বিউপিতে যেখানে অবস্থিত সেখানে মিরপুর 10 পর্যন্ত আমার হয়তো মনে ছিল। ওইখানে যাই, ওইখানে যাওয়ার সময় ভাই আমার সাথে ছিল। ভাই যখন ওই গেট দিয়ে ঢুকে তখন গেটে ঢুকার সময় ওইখানে যে গার্ড ছিল, ওইখানে আর্মির হয়তো কোনো সদস্য ছিল, গার্ড প্রথমে আমার ইনফরমেশনটা উনি ঠিক করে নেয় যে আমি ভর্তি পরীক্ষার্থী আসছিলাম। তো উনি আমাকে দেখিয়ে দেয়, তখন ভাইকে আটকিয়ে রাখে। যে ভাইকে আটকিয়ে রাখার কারণটা হচ্ছে ভাই হাতে ফোন টিপতেছিল। তো ভাই তো ওটা জানে না যে এইখান থেকে যখন গেট ডেট ও ক্লোজ করবে তখন কোনো ফোন টোন টিপা যাবে না। তো আর্মি পরবর্তীতে এই বিষয়টা বলে, দেখেন এটা আমার সিকিউরিটির জন্য অনেকটাই কি হয়ে যায়, আনসেফটি হয়ে যায়। তো এই বিষয়গুলো আপনি একটু এড়িয়ে চলবেন। তার পরবর্তী যখন ভিতরে যায় তখন আর্মিরা আরো কেয়ারফুল, তারা দ্রুত বলে যে আপনারা ওইদিকে যান, ওইদিকে যান, ওইদিকে। পরবর্তীতে আমাদের বিউপির যেখানে আমার বিশ্রামাগার আছে সেখানে নিয়ে আমাদেরকে বসিয়ে রাখে। বাইকে তখন ওইখানে যে লেকটা ছিল ওই পাশে বসেছিল। তো ওইখান থেকে মূলত আমাদের 2 তলা নয় 3 তলায় নিয়ে যায়। তখন ওইখানে গিয়ে দেখি যে সবাই দেখা যায় বিভিন্ন কোটার অধিভুক্ত, কেউ মুক্তিযোদ্ধা কোটায়, কিংবা কেউ দেখা যায় ওখানে বাবা কর্মরত আছে, ওদের সন্তানের সাথে আমার ভাইবা দিতে যায়। তো ওইখানে আমার ভয় কাজ করে না, কারণ বিউপি আমার টার্গেটেড কোনো ইউনিভার্সিটি ছিল না যে আমি যে পড়বো। তো বিউবিতে ভাইবা দিই, বিউবিতে ভাইবা দেওয়ার সব প্রশ্ন ছিল ইংলিশে। সেখানে আমার প্রথমে চেয়েছিল যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, যে তোমার নিজেকে পরিচিত করো। তো ইংলিশে নিজেকে পরিচিত করলাম। তার পরবর্তীতে দ্বিতীয় প্রশ্ন ছিল যে কেন আমি ইংলিশে পড়তে চাই। তো এভাবে প্রায় 3টা প্রশ্ন করেছিল। 4 নাম্বার প্রশ্ন তেমনি ভাবে দিয়ে দিই। 5 নাম্বার প্রশ্নের ক্ষেত্রে একটু হয়তো সমস্যা হয়েছিল, সেই প্রশ্নটা আমার ওভারকাম করা কিছু ভাই হয়ে যায়। তারপর এখান থেকে ভাইবা দিয়ে বের হয়ে চলে আসি। তারপর পরবর্তীতে যখন রেজাল্ট দেয় তখন রেজাল্টে ইকোনমিক্স আসে। ইকোনমিক্স আসার পাশাপাশি তো অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয় সেগুলো কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছিল, তার মধ্যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজাল্টও দিয়ে দিয়েছিল, সেখানে সাবজেক্ট চয়েসও দিয়ে দিয়েছি, সেখানে ভর্তি প্রক্রিয়া প্রায় চলমান। এখানে 2টা বিষয় হচ্ছে প্যারালাল চলতেছিল, যে একটা হচ্ছে যে এই বিউপির ইকোনমিক্স, আর একটা হচ্ছে তোমাদের শাস্ত্রের যে ইংলিশ, এই বিষয়টা কিন্তু একটা প্যারালাল ভাবে চলতেছিল। এইখানে বিষয়ে আমি দ্বৈত অবস্থায় পড়ে যাই যে আমি কোনটাতে ভর্তি হবো, বিউপির ইকোনমিক্সে না আমি শাস্ত্রে ইংলিশে ভর্তি হবো। তো এইখানে বিষয় থেকে আমার একটা বিষয় সিদ্ধান্ত নিতে সাহায্য করে, সেটা হচ্ছে যে করসের বিষয়টা। যে আমার সাবজেক্ট চয়েসের যে গল্প তোমাদের ডিমোটিভেট করবে কিন্তু শেখাবে অনেক, এই গল্পতে হয়তো আমার ফ্যামিলি ইকোনমিক যে স্ট্যাটাসটা আছে এই স্ট্যাটাসটা কিন্তু ভালোভাবে বর্ণনা করেছি। সেখানে যারা এই ভিডিওটা দেখো নাই সেই ভিডিও থেকে হয়তো ধারণা পাবে যে আমার ফ্যামিলি ইকোনমিক স্ট্যাটাসটা কেমন ছিল। তো ওইখানে যেহেতু আমার ফ্যামিলির ইকোনমিক স্ট্যাটাস ভালো ছিল না, আমাকে বিউপিতে ভর্তি হওয়ার পর যে খরচটুকু, ভর্তির জন্য প্রায় 25 থেকে 40 হাজার টাকা, কিংবা থাকার জন্য 25 থেকে 30 হাজার টাকা যে খরচ হবে মান্থলি, সেই খরচটা হয়তো দিতে পারবে না। তো এই যে দিতে পারার যে একটা অসামর্থ্য, এই অসামর্থ্যকেই আমাকে এই বিউপিতে ভর্তি না হওয়ার ক্ষেত্রে একটা বাধা প্রদান করে। এখান থেকে মূলত আমি বিউপিতে ভর্তি হতে পারি না। আজকের এই গল্পটা বলার পিছনে তেমন কোনো শিক্ষণীয় বিষয় নাই, তবে একটা উপদেশ তোমাদের দেওয়ার আছে, সেটা হচ্ছে যে তোমাদের রিয়ালিটি, সর্ব অবস্থায় তোমাদেরকে কিন্তু রিয়ালিটি মেনে নিতে হবে। তোমরা যারা তোমাদের মেরিট বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের লাস্টের দিকে তোমরা তোমাদের মন মতো সাবজেক্ট পাও নাই, এটা তোমাদের মেনে নিতে হবে যে ওটা তোমাদের লাকের নাই, ওইটাই হচ্ছে তোমাদের রিয়ালিটি। তো রিয়ালিটিটা সবসময় মেনে নিবা।